নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় শেখ হাসিনার সঙ্গে কি নরেন্দ্র মোদীর কথা হয়, দেখা হয়। আজকে এটাই আমাদের বিষয়। এই বিষয়টি বেছে নেওয়ার দুটি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে তার বিরোধী দল, হাসিনার বিরোধী পক্ষ যারা বা সরকারের একটি অংশ, তারা বিভিন্ন সময়তে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় তারা একটা কথা বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা অনেকভাবে দেশের মানমর্যাদা বিনষ্ট করেছেন। কারণ হচ্ছে যে তিনি পালিয়ে গিয়েছেন এবং তাকে ভারত সরকার খুবই অসম্মান অবমাননা করে তাকে দিল্লিতে রেখেছে এবং কোনো কোনো মহল থেকে এটাও বলার চেষ্টা হয় যে শেখ হাসিনা দিল্লিতে কার্যত গৃহবন্দী, অর্থাৎ ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে কিন্তু তিনি একটা বিলাসবহুল বাংলোয় তাকে আটকে রাখা হয়েছে। তার কোনো বাকস্বাধীনতা নেই, তার সঙ্গে কেউ দেখা করে না, ভারত সরকার তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করছে, এরকম নানান কথাবার্তা কিন্তু সংবাদ মাধ্যমেও, বিশেষ করে সামাজিক মাধ্যমে এই ধরনের কিছু পোস্ট, এই ধরনের কিছু কথাবার্তা এবং অনেক সময় অনেক দায়িত্বশীল নেতারাও এই কথা বলেছেন। এখন আমি এর আগে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের কি অবস্থান তাই নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও এই ওয়ালে আমরা করেছি এবং আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি ভিডিওতে এই বিষয়ে বলেওছি, যেগুলি এখনো পর্যন্ত অন্তত মিথ্যা স্থাপিত হয়নি, মিথ্যা প্রতিপন্ন হয়নি, সত্যই প্রতিপন্ন হয়েছে। আমি একেবারে গোড়ায়, বিশেষ করে 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে এলেন তার ঠিক কদিন পরেই কিন্তু আমরা এই প্রসঙ্গ অবতারণা করেছিলাম এবং সম্ভবত খুব বিনয়ের সঙ্গে দাবি করতে পারি যে ওয়ালে আমরা প্রথম এই বিষয়টিকে উত্থাপন করেছিলাম যে শেখ হাসিনাকে ভারত সরকার কোন মর্যাদায় ভারতে রেখেছে এবং তিনি কিভাবে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। এবং তখন আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা এসে নেমেছিলেন, তার বিমানটি এসে নেমেছিল হচ্ছে হিন্ডন বিমানবন্দরে, অর্থাৎ যেটা দিল্লির অদূরেই একটি বিমানবন্দর, সামরিক বিমানবন্দর, আবার সেখানে সিভিল দুটো কাজেই সেই বিমানবন্দরটি ব্যবহৃত হয়। সেইখানে তাকে নামিয়ে দিয়ে যায়, কিন্তু পরবর্তীকালে যেটা শোনা গিয়েছিল যে তাকে ওইখান থেকে তিনি এখন মূল দিল্লিতে আছেন এবং দিল্লিতে সেই এলাকায় তাকে রাখা হয়েছে যেখানে ভারত সরকারের ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টার এবং বিদেশি অতিথি, অর্থাৎ যারা ডিপ্লোম্যাট, বিভিন্ন রাষ্ট্রদূত, তাদের যে রেসিডেন্স, সেগুলো কিন্তু দিল্লির একেবারে অভিজাত এলাকা এবং সেই অভিজাত এলাকার একটি বাংলোতে শেখ হাসিনাকে রাখা হয়েছে এবং তার নিরাপত্তা একেবারে ভারতের প্রধানমন্ত্রীর সমতুল নিরাপত্তা তিনি পান। অর্থাৎ আজকের দিনে যেটাকে আমরা বলি যে সর্বোচ্চ নিরাপত্তা, সব রকম, কোনো রকম ফাঁক ফোকর নেই, এই রকম নিরাপদ একটা বাংলোয় তাকে রাখা হয়েছে। সেটা এক অত্যাধুনিক বাংলো এবং এমন নয় যে ওই খুপড়ি ঘর যেগুলি প্রচারে বলা হয়, এরকম কিন্তু বিষয়টি নয়। তার কারণ, তারও দুটি কারণ আছে। একটা হচ্ছে যে তার যে সরকারি পরিচয়, সেটি হচ্ছে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং 5 বারের সাবেক প্রধানমন্ত্রী। তার থেকেও বড় যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে যে তার ব্যক্তি পরিচয়, সেটি হচ্ছে যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং আওয়ামী লীগের সভানেত্রী। ভারত সরকার, ভারত রাষ্ট্র, ভারতের জনগণ তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এই পরিচয়গুলো কিন্তু একটা বাড়তি তাৎপর্য, গুরুত্ব বহন করে। স্বভাবতই শেখ হাসিনা যদি সাবেক প্রধানমন্ত্রী নাও হতেন, যদি শুধুই আওয়ামী লীগের সভানেত্রী হতেন, তাহলেও ভারত সরকার কিন্তু তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতেই ভারতে রাখত, অর্থাৎ তার প্রতি কোনো রকম অমর্যাদার তো প্রশ্নই ওঠে না। এমনিতেই একটা অতিথিকে যেভাবে রাখতে হয়, গুরুত্বপূর্ণ অতিথিকে, এর আগেও যারা এসছেন, বিশেষ করে দলাই লামার কথা অনেকবারই আলোচনায় এসছে, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট একটা সময় এসেছিলেন, তার পরিবারও এখানে ছিল, নেপালের প্রাক্তন রাজা, তিনিও একটা ঘরোয়া অশান্তির মুখে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছিলেন। প্রত্যেকের জন্যই কিন্তু রাষ্ট্রীয় অতিথিকে যেভাবে রাখা হয় ঠিক সেইভাবেই তাকে রাখা হয়েছিল এবং শেখ হাসিনা সেই মর্যাদাই পেয়ে আসছেন প্রথম থেকে।
একটা কথা বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে মুখ বন্ধ করে রাখতে বলা হয়েছে, তার মুখে লিউকোপ্লাস্ট ছেটে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি একজন পরাধীন জীবনযাপন করছেন, জেলখানায় থাকলে যেভাবে থাকতে হয় সেইভাবে তাকে থাকতে বলা হয়েছে, এসব কথাও বলা হয়েছিল। এটাও আমি একটু বিনয়ের সঙ্গে আপনাদের কাছে বলি যে শেখ হাসিনা যে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে তার দলের নেতা কর্মী এবং দেশবাসীর সঙ্গে কথা বলবেন মানে পরোক্ষভাবে, এই খবরটিও কিন্তু দ্য ওয়ালে আমরা প্রথম ব্রেক করেছিলাম। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে যে আমি একটি ভিডিও করেছিলাম এবং আমাদের ওয়ালের যে যেখানে টেক্সট অর্থাৎ যে লেখার পত্র যেখানে যায় সেখানেও আমরা একটা স্টোরি করেছিলাম যে শেখ হাসিনা তিনি মানুষের সঙ্গে কথা বলবেন এবং শুরুটা কিভাবে হবে আমি সেটাও বলেছিলাম যে তিনি প্রথমে আওয়ামী লীগের যে বিদেশি ইউনিটগুলি আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, এরকম নানান দেশ, সুইডেন, এরকম নানান দেশে যে আওয়ামী লীগের আঞ্চলিক কমিটিগুলি আছে ওই দেশের, সেখানকার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে তিনি ভার্চুয়ালি কথা বলবেন, অর্থাৎ তারা একটা জায়গায় মিলিত হবেন, সেখানে টেলিফোনে কারো ফোনে তিনি সংযুক্ত হবেন শেখ হাসিনা এবং তিনি ভাষণ দেবেন এবং সেই খবরগুলো তিনি কি বলছেন না বলছেন সেই খবরগুলো কিন্তু আমরা ওয়ালের পর্দাতে বড় করে প্রচারও করেছিলাম যে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলছেন। এখন হতেই পারে যে তিনি ব্রিটেনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছেন, কিন্তু তার মানে এই নয় যে সেটা শুধুমাত্র ব্রিটেনের নেতা কর্মীদের জন্যই বলা, কারণ আজকে ডিজিটাল দুনিয়াতে মুহূর্তের মধ্যে সেগুলো বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আমাদের কাছেও এসেছে, আমরাও পেয়েছি। এরপরে যেটা ছিল যে গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5-6 এই দুদিন শেখ হাসিনা বক্তৃতা করেছেন একেবারে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক অর্থাৎ ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে তিনি তার লাইভ কণ্ঠস্বর তিনি মানে সেখানে বক্তৃতা করেছেন। তার আগে বেশ কিছু আক্রান্ত যারা 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা দেশে বিভিন্ন মানুষের দ্বারা আক্রান্ত হয়েছেন অর্থাৎ বিরোধীদের দ্বারা, এই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলেছেন। আপনারা সকলেই জানেন যে 5 ফেব্রুয়ারির যে ঘটনা সেটা তো খুবই ভয়াবহ, অর্থাৎ তিনি বক্তৃতা শুরু করার আগে থেকেই 32 নম্বর ধানমন্ডির বাড়ি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ির ওপরে আক্রমণ ভাঙচুর শুরু হয় এবং বক্তৃতা চলাকালীন তার কাছে সেই খবরগুলো আসছিল, তার কণ্ঠ ভারাক্রান্ত হয়ে পড়ে। এই সবই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এই যে তিনি সরাসরি এবার বাংলাদেশের নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন, এটাও আমরা ওয়ালে কিন্তু সবার আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। কিন্তু আমরা এই আলোচনাটা কখনো করিনি যে ভারতে তার সঙ্গে কারা দেখা করছেন না করছেন। এটা আমি বলেছিলাম যে দেখা করাটা খুব রেস্ট্রিক্টেড, কেউ যদি মানে জাস্ট দিল্লি গেলেন, কোনো একটা হোটেলে থাকলেন, তারপর মানে কোথাও একটা ফিরে গিয়ে মানে বললেন যে আপার সঙ্গে দেখা করে এসছি, এগুলো একেবারেই কোনো কাজের কথা নয়, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত মানে অসত্য কথা। তার কারণ শেখ হাসিনার সিকিউরিটির বিষয়টার ব্যাপারে কিন্তু ভারত সরকার কোনো রকম কম্প্রোমাইজ করবে না। আবারও আমি বলি যে এটা এমন নয় যে তাকে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তা সেটা ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত না, এইটা কিন্তু আসলে নিরাপত্তাজনিত সিদ্ধান্ত যে কেউ চাইলে ওনার সঙ্গে গিয়ে দেখা করতে পারবে না। তার কারণ ওনার নিরাপত্তার ব্যাপারটা ভারত সরকারের একেবারে টপ মোস্ট প্রায়োরিটি, কারণ তিনি একজন বিদেশি অতিথি, ফলে তার ছোটোখাটো কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন ওঠে স্বভাবতই দেখবেন যে এটা যে ভারত সরকার খুব নিষ্ঠার সঙ্গে, ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি যে খুব নিষ্ঠার সঙ্গে সেই কাজটি করছে, তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভারতের কোনো মিডিয়াও কিন্তু এখনো পর্যন্ত দায়ী মানে বলতে পারে না যে দিল্লির ওই অভিজাত এলাকার কোন বাংলোতে শেখ হাসিনা থাকেন, এটা কারো পক্ষে বলা সম্ভব নয়। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি এই মানে সর্বোচ্চ গোপনীয়তা তারা রক্ষা করছেন, তারা তাকে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু গোপনীয়তাটাই হচ্ছে সবচেয়ে বড় তার সুরক্ষার বেরি। অর্থাৎ তিনি কোন বাংলোয় আছেন এটা কেউ কারোর সঙ্গে শেয়ার করা হচ্ছে না, হাতে গোনা কয়েকজন ব্যক্তি শুধু জানেন যে অমুক বাংলোটাতে শেখ হাসিনা আছেন। এমনও কেউ প্রশ্ন করতে পারেন, কেউ যদি আমায় প্রশ্ন করেন যে আপনি কি জানেন যে উনি দিল্লিতেই আছে, না আমি কিন্তু সত্যি কথা দায়িত্ব নিয়ে কথা বলতে পারবো না যে উনি দিল্লিতেই আছেন। তার কারণ হচ্ছে যেটা আমি বলছিলাম, যেটুকু যা সরকারি সূত্র থেকে এসছে আমি সেইগুলো আপনাদের বললাম এবং সেগুলো নির্ভরযোগ্য সূত্র, তাই আমি বললাম। কিন্তু আবার যদি আমাকে কেউ বলেন যে আপনি কি 100% নিশ্চিত যে উনি দিল্লিতেই অবস্থান করছেন,
আমি বলবো যে এইটা আমার পক্ষে 100% বলা সম্ভব নয়। তার কারণ নিরাপত্তাজনিত কারণে এ তথ্য আমার সঙ্গে কেউ শেয়ার করেনি, ফলে আমি আপনাদের এটা বলতেও পারবো না। এবং ভারত সরকারের যদি সিকিউরিটি অ্যাডভাইজারি বা প্রোটোকল থাকে যে এটা প্রকাশ্যে বলা হবে না, তাহলে আমারও একটা দায় বর্তায় যে এই নিরাপত্তার গোপনীয়তা ফাঁস না করা। আর সত্যি কথা আমার জানাও নেই। এখন আমি আসল কথায় আসি যে শেখ হাসিনার সঙ্গে কি তাহলে কেউ দেখা করছেন না? তিনি কি একা একা একটা বাংলোতে কাটাচ্ছেন? না, এই রকম কিন্তু বিষয়টি নয়। বিদেশি অতিথিদের ক্ষেত্রে সব রাষ্ট্রই যেটা করে, তাকে যেমন তারা থাকতে দেয়, তার সুযোগ সুবিধার ব্যবস্থা করে, সব কিছুর ব্যবস্থা করে। যেমন শেখ হাসিনা তিনি রোজা রাখছেন, কদিন আগেই তিনি তার দলের নেতা কর্মীদের একটা মানে সোশ্যাল মিডিয়ার মারফত যে কথাবার্তা হচ্ছিল সেখানে তিনি বলেছেন বলে আমি শুনলাম যে তিনি রোজা রাখছেন, এবং এর মধ্যেই আবার তিনি নিয়মিত বিভিন্ন পার্টির বিভিন্ন গ্রুপ, সোশ্যাল মিডিয়া গ্রুপের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। এবং সেখানেও আক্রান্তরা, অর্থাৎ যারা 5 আগস্টের পর আক্রান্ত হয়েছেন, তারা নেত্রীকে তাদের অভিজ্ঞতার কথা বলছেন। কেউ স্বামী হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, কারোর নিজের মানে পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, নানা রকম নির্যাতন, কেউ চাকরি হারিয়েছেন, কারোর ব্যবসা বেহাত হয়ে গেছে, নানান রকম নির্যাতনের কথা তিনি কিন্তু সকলের কথা শুনছেন। এবং এই রোজার শুরুর পরেও, রমজান মাসের পরেও থেকেও কিন্তু তিনি সেই রুটিনে কোনো বদল হয়নি। অর্থাৎ তিনি নিয়মিত গ্রাসরুট স্তরের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। এটা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন হয়তো নিরাপত্তাজনিত কারণেই হয়তো এটা করা সম্ভব ছিল না, বা তার যে অন্য প্রশাসনিক ব্যস্ততা তার ফলেও এটা সম্ভব হতো না। কিন্তু এখন তিনি কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলে পৌঁছে যাচ্ছেন, কারণ টেকনোলজি এই ব্যাপারে সবচেয়ে বড় সহায়ক। এখন যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে যোগাযোগটা মুহূর্তের, অর্থাৎ সেকেন্ডও লাগে না, মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়। উনি সেই কাজটা করছেন। উনি কিন্তু তার দেশের বিভিন্ন লোকের, অর্থাৎ দলের যারা নেতা কর্মী, এবং সেখানে কোনো বাছবিচার নেই যে কার সাংগঠনিক কি পদ, মানে কেউ একজন অর্ডিনারি কর্মী, আমি বেশ কয়েকজনের কথা জানি যারা একেবারেই অর্ডিনারি কর্মী, কিন্তু তারা আক্রান্ত হয়েছেন, নানানভাবে সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু ওনাকে তাদের কাহিনী বলেছেন, এবং তিনিও তার সবটা শুনে তার মতো করে প্রত্যুত্তর দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে এই মেঘ কেটে যাবে। এই সমস্ত হয়েছে। এখন আমি আজকে একটু বলতে চাই যে এই যে আলোচনাগুলো হচ্ছিল বিগত বেশ কিছুদিন ধরে, যে শেখ হাসিনাকে খুব মানে হেলাফেলা করা হচ্ছে, ব্যাপারটা যে মোটেই তা নয়। তার জন্যে একটা বিষয় আমি বলবো যে আমি দুজন সাংবাদিকের কথা এখানে বলবো, যাদের একজন সম্পর্কে তো আমি জানি, এবং আমার সহকর্মীরা অন্যান্য প্রভিন্সে আমার যে বন্ধুবান্ধবরা দ্বিতীয়জন সম্পর্কেও তারা জানেন, যারা ভারতে খুব দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তাদের একটা সুনাম আছে, সেটা প্রশাসনিক মহলে, রাজনৈতিক মহলে, এবং পাঠক সমাজেও, দর্শক সমাজেও তাদের একটা সুনাম তৈরি হয়েছে এই জন্য যে তারাও দীর্ঘদিন ধরে তাদের দেখছেন, এবং তারা জানেন যে এই সাংবাদিকেরা অনর্থক কোনো একটা কিছু অতিরঞ্জন করবেন না, বা একটা কোনো মিথ্যাচার করবেন না। সব সাংবাদিক সম্পর্কে এরকম একটা ধারণা কিন্তু মানুষের তৈরি হয়। আমি প্রথম যে সাংবাদিকের কথা বলবো, তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, তাকে আমি প্রায় 30-35 বছর ধরে চিনি। তার নাম শুভজ্যোতি ঘোষ। শুভজ্যোতি ঘোষ বিবিসির দিল্লির সংবাদদাতা, বিবিসি বাংলার তিনি একজন বরিষ্ঠ সাংবাদিক, এবং তারও প্রায় 30-35 বছরের অভিজ্ঞতা আছে। শুভজ্যোতি ঘোষ একটি অনুষ্ঠানে তিনি শেখ হাসিনা ভারতে কিভাবে অবস্থান করছেন এই নিয়ে তিনি একটা প্রতিবেদন করেছেন। সেখানে দিল্লির খুব নামকরা একজন কূটনৈতিক সংবাদদাতা বা সাংবাদিক, তার নাম নয়নিমা বসু। নয়নিমা বসু তিনিও বহুদিন ধরে দিল্লিতে আছেন, এবং দিল্লিতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রক, যেটাকে আমরা ভারতে বিদেশ মন্ত্রক বলি, বা বাংলাদেশে যেটাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হয়, এই যে পররাষ্ট্র সংক্রান্ত বা বিদেশ সংক্রান্ত খবরাখবরে তারও যথেষ্ট সুনাম আছে। তিনি কিন্তু বিবিসি বাংলাকে বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে লিমিটেড লোকজন দেখা করছেন, এ কথা ঠিক, কিন্তু এমন নয় যে কেউই দেখা করছেন না। অর্থাৎ নিরাপত্তা বিধিকে রক্ষা করে তার সঙ্গে দেখা করছেন, এবং ভারত সরকারের তরফে মূলত দুজন তার সঙ্গে কথা হয়, দেখা হয়। একজনের নাম ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আরেকজনের নাম নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। এই দুজন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন কোনো জরুরি বিষয়, অর্থাৎ যেখানে
একেবারে ওই সর্বোচ্চ স্তরে একটা আলোচনা দরকার, তখন মুখোমুখি কথা হয়। ফোনে তো কথা হয়ই, এবং ফোনে যে কথা হয় সে কথা আমরা এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর এসছে যে 5 আগস্ট সকালেই শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়েছিল স্যাটেলাইট ফোনে, যখন শেখ হাসিনা বুঝতে পারছিলেন যে তাকে মানে দেশে যিনি নিরাপদ নন এবং তাকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারতে চলে আসার। তো নরেন্দ্র মোদী কিন্তু কালক্ষেপ করেননি, তিনি শুধু বলেছিলেন যে কতগুলি কূটনৈতিক বিষয় আছে, বিধি আছে, যে কোন বিমানে তিনি আসবেন এবং এই যে সামরিক বিমানে আসবেন এখানে ক্ষেত্রেও কতগুলো আন্তর্জাতিক বিধিমালা আছে। সেগুলির জন্য আবার পরবর্তীকালে আমরা জেনেছি যে ভারতের সেনাপ্রধান তিনি একটি সাংবাদিক বৈঠকে বলেছেন যে 5 আগস্ট এবং তার আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের লাগাতার কথা হয়েছে। ফলে এটা বোঝাই যাচ্ছে যে একজন প্রধানমন্ত্রী এবং তিনি মানে দেশ ছেড়ে চলে আসছেন, ফলে তার নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু একটা চূড়ান্ত সতর্কতা তারা অবলম্বন করতে বাধ্যই হয়েছিলেন। এখন যেটা বলছিলাম যে তার মানে ভারতেরও কিন্তু নেতৃত্বে সর্বোচ্চ স্তরের লোকেরা শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে দেখা করেন। খুবই দুঃখিত, নয়নিমা বসু তিনি কিন্তু দায়িত্ব নিয়েই বলেছেন যে নরেন্দ্র মোদী এবং অজিত ডোভাল এরা দুজনেই মূলত ভারত সরকারের তরফে শেখ হাসিনার সঙ্গে প্রয়োজনে দেখা করেন এবং কথা তো হয়ই। আমরা এটাই জানি যে শেখ হাসিনা যেদিন চলে এলেন সেদিন বিকেলে হিন্ডন বিমানবন্দর, যেটা দিল্লির অদূরে যে বিমানবন্দর, যেটা আমি বলছিলাম যে আধা সামরিক এবং আধা অসামরিক বিমানবন্দর, সেখানে কিন্তু উনি বিমান থেকে নামার পরে ওনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত ডোভাল, এবং সেদিনও দুজনের অনেকটা কথা হয়। শেখ হাসিনা তাকে ব্রিফ করেন যে দেশে কি পরিস্থিতি। ভারত তো কিছুটা জানতেও বটে, কারণ ততদিনে তো মিডিয়া সূত্রে অনেক কিছুই জানা গিয়েছে। তো আমি ভিডিওটা এই জন্যে করলাম যে বিবিসির মতো একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম, এটা তো সবাই জানেন, এবং যেহেতু সেই সংবাদ মাধ্যমের অনুষ্ঠানটি করেছেন শুভজ্যোতি ঘোষ, যাকে আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে চিনি, যে তিনি একজন মানে দায়িত্বশীল সাংবাদিক, এবং আমি অন্যান্য সাংবাদিক বন্ধুদের কাছ থেকে নয়নিমা বসুর কথাও জানলাম যে যিনি বিদেশ মন্ত্রক সংক্রান্ত খবরাখবরের ব্যাপারে খুব দায়িত্বশীল সাংবাদিক এবং ভারত সরকারের একেবারে সর্বোচ্চ স্তরে তার যোগাযোগ আছে। তিনিও নিশ্চিত না হলে বিবিসির মতো একটা প্ল্যাটফর্মে এই কথা তিনি বলবেন না যে শেখ হাসিনার সঙ্গে স্বয়ং নরেন্দ্র মোদী এবং অজিত ডোভালের কথা তো হয়ই, দেখাও হয়। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।